একটি অন্ধকার ঘরে একটি কালো বেড়ালকে নাকি খুঁজে পাওয়া খুব সমস্যার। কিন্তু সেই বেড়ালটা যদি আপনার আদরের হয়, তাহলে সেই বেড়াল কিন্তু আপনার পায়ে পায়ে এসে ঘুরবে এবং সে নিজে ধরা দেবে অন্ধকার ঘরে, সে যতই কালো বেড়াল হোক না কেন। তো সেইখানে দাঁড়িয়ে যারা ক্রাইমকে ভালোবাসে, যারা তদন্তটাকে শেষ করে অপরাধীকে শাস্তি দিতে চায়, তাদের জন্য একটা তদন্ত সে যতই কমপ্লিকেটেড হোক না কেন, সেটা কিন্তু তার কাছে ওই অন্ধকার ঘরের মধ্যে কালো বেড়াল খোঁজা নয়, তখন ধুলোর মধ্যে একটা ছোট্ট কুচি হিরে পাথরকে খুঁজে বার করার মতন সামিল হয়ে যায়। যেটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় যে উড়াইয়া যায় দেখো ছাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। তো এক্স্যাক্টলি চক্কর ৩০২-তে জীবন পরিচালক সারাফ আহমেদ জীবন সেটাই কিন্তু দেখাতে চেয়েছে, এবং সরকারি অনুদানের টাকায় যে ছবি তিনি মানুষকে উপহার দিয়েছেন, সেটা অনেকে প্রযোজকের টাকা পেলেও এতটা সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন না। কারণ ছবির সবচেয়ে বড় প্রাণ হচ্ছে এই ছবির গল্পের থ্রিলার জনরা, এবং সেই গল্পটাকে এবং থ্রিলার বানালেই হয় না, থ্রিলারকে খুব সুন্দরভাবে বেঁধে রাখতে হয় শেষ দৃশ্য অবধি, যেটা আহমেদ জীবন কিন্তু করেছে। সে কিন্তু থ্রিলারটাকে বেঁধে রেখে দিয়েছিল, দর্শককে টান টান উত্তেজনার মধ্যে রেখে দিয়েছিল, এবং শেষ দৃশ্য অবধি দর্শক কিন্তু বসেছিল। এবং তার সাথে সাথে পারফরমেন্স ছিল যে আমাদের মোশাররফ করিম সাহেবের যে অভিনয়, যে পারফর্ম, হ্যাঁ অবশ্যই চরিত্রটা আমার কোথাও মনে হচ্ছে, হ্যাঁ মোশাররফ করিমের নিজস্ব সহজাত একটা অভিনয় পদ্ধতি আছে, অভিনয় স্টাইল আছে, সেটা আমরা আমাদের দেশে যতবার উনি অভিনয় করেছেন সেই ক্ষেত্রেও দেখেছি, যা বাংলাদেশের নাটকের ক্ষেত্রেও দেখেছি, বা আমার যেটা সবচেয়ে পছন্দের ছবি বাংলাদেশের, যেটা দূরদর্শন টেলিভিশন, যেটাতে আমরা করিম আর চঞ্চল চৌধুরীর জুটিকে আজ থেকে ১০-১৫ বছর আগে পেয়েছিলাম, সেই জুটির ছবি। তো একটা সহজাত কমেডি মোশাররফ করিমের সাথে চলে, যেন কমেডিটা যেন সহজাত কমেডি, যেন তার বাস্তব জীবন এবং তার সিনেমার চরিত্রের মধ্যেও তার একটা সহজাত কমেডি যেন চলে, যেটা আমরা উৎপল দত্তের মধ্যে দেখতে পেয়েছি, বা সাউথ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে প্রকাশ রাজের মধ্যে রয়েছে। কিন্তু তবু আমি বলবো যে চক্কর ৩০২-এর চরিত্রের মধ্যে আমার দুটো চরিত্রের ছায়া মোশাররফ করিমের মধ্যে প্রচণ্ডভাবে লেগেছে। সেটা হচ্ছে ফ্যামিলি ম্যানের মনোজ বাজপাই, এবং অবশ্যই পাতাল লোকের জয়দীপ আউলিয়াতের চরিত্রটা। কারণ জয়দীপ আউলিয়াতের চরিত্রের যে শেডসটা ছিল, সে জানতো যে সিস্টেমের ভেতরে ঘুণ পোকা রয়েছে, ফুটো রয়েছে, সব জেনেও সে তদন্ত শেষ অবধি চালিয়ে গিয়ে দোষীকে ধরতে পেরেছিল, বা দোষকে করেছে সেটা জানতে পেরেছিল, দোষীকে ধরতে পারেনি এরকম একটা ব্যাপার, কিন্তু দোষটা কে করেছে জানতে পেরেছিল। আর ফ্যামিলি ম্যান তো আপনারা জানেই যে মনোজ বাজপাই, সে তার ফ্যামিলির সাথেই চলাফেরা করে এবং নিজেকে কীরকমভাবে ঘাপটি মেরে লুকিয়ে রাখে, এবং সে তার তদন্তটাও পাশাপাশি চালিয়ে যায় বাজার করার মতো। তো এক্স্যাক্টলি এখানে মোশাররফ করিমের চরিত্রটাকে এরকম দুটো প্রেক্ষাপটে ডিজাইন করে যে ডেলিভার করা হয়েছে, এবং এটা আরও অনবদ্য করেছে। এবং মোশাররফ করিম তো একজন অনবদ্য অভিনেতা, যেটা আমি বারবার বলেছি, লেজেন্ডারি অ্যাক্টর, এই মুহূর্তের জীবন্ত কিংবদন্তি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির। তাকে ঠিক মতন এখনও বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি কোথাও আমার মনে হয় ইউজ করলো না। যেখানে আমাদের এখানে গত বছর হুব্বা করে গেল, আমাদের কুখ্যাত বাস্তবিক ডন হুব্বা শ্যামল, তার জীবনের ওপর আধারিত যে সিনেমা হুব্বা করে গেল ব্রাত্য বসুর পরিচালনায়, যেটা দুর্ধর্ষ পারফরমেন্স করেছিল। তো এক্স্যাক্টলি এবারও চক্কর ৩০২, যদিও চক্কর ৩০২ ২০২৪-এ রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু সেটা এক বছর পিছিয়ে গিয়ে এই মুহূর্তের ২০২৫-এর বাংলাদেশের ডামাডোল সিচুয়েশনে ছবি রিলিজ হচ্ছে। এবং অসাধারণ একটা প্রেজেন্টেশন হয়েছে, যেটা মানে জীবন ভাই প্রেজেন্ট করেছে, এবং জীবন ভাইয়ের ওটা প্রথম ছবি। ঠিক আমরা মেহেদী হাসান হৃদয়কে নিয়ে যেরকম আলোচনা করছি, যেহেতু সেখানে সাকিব খান রয়েছে, আমরা এই শাহাদাত হাসান জীবনকে নিয়ে কিন্তু আলোচনা করছি না, কারণ আমি এটা আলাদা করে একটা আলাদা ভিডিও বানাবো, কেননা প্রথম পরিচালকদের ছবি একটা আলাদা মাত্রা রাখে, কারণ আমিও তো নিজে পরিচালনার সাথে জড়িত। এবং শাহাদাত হাসান জীবন ভাই, তিনিও আগে নাটক করেছেন বাংলাদেশের, যেটা আমাদের এই দেশে ইউটিউবে শর্ট ফিল্ম বা ইউটিউবার বলে দেখে দেওয়া হয়। তো
তো এক্স্যাক্টলি সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই ছবিটা একটা আলাদা তাৎপর্য রাখে এবং মানে সরকারের একটা ফান্ডিংয়ে এই ছবিটা হয়েছে। এবং তার সাথে সাথে আরেকটা জিনিস যেটা আমার খুব ভালো লাগছে, যে প্রথম ছবি কেন এত ইম্পর্টেন্ট হয় একটা ডিরেক্টরের কাছে। আমি এর আগেও বরবাদের সময় যে গল্পটা বলেছিলাম, আমাদের দেশের লেজেন্ডারি অ্যাক্টর নসিরুদ্দিন শাহ, আপনারা প্রত্যেকেই চেনেন। নসিরুদ্দিন শাহজিকে একবার জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি প্রত্যেক পরিচালকের প্রথম সিনেমাতে কেন কাজ করেন? প্রত্যেক পরিচালকের প্রথম সিনেমা, ইভেন আমাদের নীরজ পান্ডে, যার এই মুহূর্তে খাকি দা বেঙ্গল চ্যাপ্টার এত পপুলার, বাট নীরজ পান্ডে এই মুহূর্তে ভারতবর্ষের অন্যতম সেরা ডিরেক্টর। সেই নীরজ পান্ডের প্রথম ছবি ওয়েডনেসডেতেও কিন্তু নসিরুদ্দিন শাহ অভিনয় করেছিল লিড ক্যারেক্টারে। তো নসিরুদ্দিন শাহকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি সমস্ত প্রথম পরিচালকের প্রথম ছবিতে কেন কাজ করেন, নতুন পরিচালকের প্রথম ছবিতে কেন কাজ করেন? তখন নসিরুদ্দিন শাহ বলেছিল যে একজন নতুন পরিচালক তার প্রথম সিনেমাতে যে যত্নের সাথে নিজেকে সম্পূর্ণ উজাড় করে দেয়, সেটা পরবর্তী সিনেমাগুলোতে সে নাও করতে পারে। এই কারণেই আমি নতুন পরিচালকের প্রথম ছবির স্ক্রিপ্ট কখনো হাতছাড়া করি না। তো ঠিক এবছর তাই হলো বাংলাদেশে। বরবাদের ক্ষেত্রেও আমরা মেহেদী হাসান হৃদয়কে দেখলাম এবং চক্কর ৩০২-এর ক্ষেত্রেও আমরা জীবন ভাইকে দেখলাম। তো এক্স্যাক্টলি চক্কর ৩০২-এর জন্য শুভকামনা থাকলো এবং অবশ্যই মোশাররফ করিম সাহাবের জন্য শুভকামনা থাকলো। জুড়ে থাকুন আমার চ্যানেল এবং পেজের সাথে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।